আজ কত কথা মনে পড়ছে সোমেশের। নীরা তার জীবনের একমাত্র নারী, যাকে একদিন সে সত্যি ভালোবেসেছিল, অথচ এই ভালোবাসাটা এসেছিল তার অজান্তে। খুব ধীরে ধীরে সে আচ্ছন্ন হয়ে পড়েছিল নীরার প্রতি। ভালোবাসার সম্বন্ধে তার তেমন কোনো ধারণা ছিল না, সে স্বাদ ছিল তার কাছে অজ্ঞাত। রক্ষণশীল মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা, বাড়ির একমাত্র সন্তান, কোনো ভাই বা বোন নেই, তাই ভাই বা বোনের ভালোবাসা বা আন্তরিকতার স্বাদ থেকে ছিল বঞ্চিত। বাবা ছিল গম্ভীর প্রকৃতির মানুষ, পড়াশোনার ছাত্রছাত্রী নিয়েই ব্যস্ত থাকতেন। মায়ের সান্নিধ্য তেমনভাবে পায়নি। নিতান্তই মধ্যবিত্ত সংসারের চারজনের রান্না, বাসন মাজা, কাপড় চোপড় কাচাতেই মার কেটে যেত দিনের অনেকটা সময়। মিষ্টি একটা সম্পর্ক গড়ে উঠেছিল দিদার সাথে। বিশেষ করে দিদার কাছে গল্প শোনার আকর্ষণ ছিল দুর্বার। জীবনের প্রথম পাঠের দীক্ষাটা পেয়েছিল সে দিদার কাছেই। জীবন সম্বন্ধে, সংসারের প্রেম, প্রীতি, ভালোবাসা সম্বন্ধে একটা আবছায়া অবয়ব আস্তে আস্তে তার মনের মধ্যে গড়ে উঠেছিল দিদার গল্পের মাধ্যমে। সহজ সরল জীবনের প্রতি আসক্ত হয়ে উঠেছিল। দিদা বলতো, প্রত্যাশা করতে নেই, যত প্রত্যাশা করবি তত দুঃখ পাবি। জীবনটা দৌড় নয়, ধীরে সুস্থে হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে দেখতে হয় চারিপাশের সৌন্দর্য। যত দৌড়বি ততই হাঁপিয়ে যাবি। রাস্তার দুই ধারে ছড়িয়ে থাকা অজস্র ফুলের সুবাস নিতে নিতে হাঁটতে থাক। সেই ফুলের সুবাস ছড়িয়ে পড়ুক তোর জীবনে। কথাগুলো গেঁথে গিয়েছিল সোমেশের মনে। বাবা ছিলেন স্কুল মাস্টার, গুরু গম্ভীর লোক। বাবার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পেত, পারতপক্ষে এড়িয়ে চলার চেষ্টা করত। অথচ বাবার কাছে তাকে তেমনভাবে কোনোদিন বকা বা মার খেতে হয়নি। তবুও বাবার ওই স্থির চোখ দুটো দেখেই সোমেশের বুকের রক্ত হিম হয়ে যেত। মনে আছে, ছোটবেলায় একবার পরীক্ষায় অঙ্কে খুব কম নাম্বার পেয়েছিল সোমেশ। রাত্রে দুরু দুরু বুকে রেজাল্ট নিয়ে আসে বাবার কাছে। মনে মনে তৈরি ছিল আজ তার রক্ষে নেই। বাবার হাতে রেজাল্ট দিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল সোমেশ। রেজাল্টে একবার চোখ বুলিয়ে সোমেশের হাতে ফেরত দিয়ে স্থির চোখে বাবা বলেছিল, তোমার খেলাধুলা আজকাল খুব বেশি হয়ে গিয়েছে, পড়াশোনায় মন নেই। খেলবে নিশ্চয়ই, কিন্তু সেই সাথে পড়াশোনাও দরকার। আমরা মধ্যবিত্ত, ব্যবসা করে খেতে পারবো না, কলম পিষে খেতে হবে। পড়াশোনায় মন দাও। বাংলায় নম্বর অনেক কম, নিজের মাতৃভাষার ওপর দখল নিতে শেখো, তবেই বড় হতে পারবে। বই পড়ো, লেখো, পরের বার রেজাল্ট যেন ভালো হয়। সোমেশ অবাক হয়ে গিয়েছিল। ভেবেছিল অঙ্কে কম নম্বরের জন্য বকা খাবে, অথচ বাবা অঙ্কের কথা বললই না একেবারে, উল্টে বাংলা। অথচ বাংলায় তেমন একটা কম নম্বর পায়নি। রেজাল্ট নিয়ে চলে এসেছিল দিদার কাছে। মাথা নিচু করে দিদার খাটে চুপচাপ বসেছিল। দিদা পাশে বসে সোমেশের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে, কিরে বাবা খুব বকেছে বুঝি? সোমেশ ডান হাতে তর্জনী আর বুড়ো আঙুল অল্প একটু ফাঁক করে বলেছিল, বেশি নয়, এই একটুখানি। শুধু বলল বাংলায় নম্বর অনেক কম হয়েছে, বই পড়তে আর লিখতে বলল। দিদা হেসে বুকে টেনে নেয় সোমেশকে। ছেলের আমার খুব মন খারাপ হয়েছে বুঝি? সোমেশ মাথা নাড়ে। দিদা সোমেশের হাত থেকে রেজাল্টটা নিয়ে বলে, দে দেখি রেজাল্টটা কেমন হয়েছে। তারপর রেজাল্টে হাতে নিয়ে চোখ বুলোতে বুলোতে বলে, তোর বাবা বই পাগল, বই ছাড়া কিছুই বোঝে না মানুষটা। এই একটা আলাদা জগৎ, যত পড়বি তত জানবি। তবে কি জানিস, মানুষটা বড় ভালো। নে চল এবার খেয়ে নে। খাওয়া দাওয়া সেরে দিদার কাছে গল্প শোনাটা তার কাছে ছিল নিত্যদিনের অভ্যেস। তোমার কথা কিন্তু শোনা হয়নি দিদা, সেদিন তো একটুখানি বলে আর কিছুই বললে না। দিদা সস্নেহে সোমেশের মাথায় হাত বোলাতে থাকে। পাগল ছেলে একটা তুই। আমার কোনো গল্প থাকলে তবে তো বলবো। না, তাও বলো, দাদুর কথা বলো। দিদা কি যেন ভাবে, হঠাৎ চুপ করে যায়। তারপর বলে, কি জ্বালাতনে পড়লাম বল দেখিনি। আচ্ছা শোন, তবে কি যেন বলছিলাম? ও হ্যাঁ, আমার দাদা দিদির কথা। এইভাবেই আমরা বড় হয়ে উঠছিলাম। আমাদের অবস্থা খুব একটা ভালো না হলেও খাওয়া দাওয়ার অভাব ছিল না। বাবা ছিল জেলে। সন্ধেবেলায় ফেরার পথে বাবা রোজ ব্যাগ ভর্তি মাছ আনতো, রকমারি মাছ। ব্যাগ ভর্তি করে আনতো রুই, কাতলা, পাবদা, পার্শে, শিঙি, চিংড়ি। আমরা সন্ধেবেলায় বাবার অপেক্ষায় পথ চেয়ে থাকতাম, আজ কি মাছ আনবে বাবা। আর বাবা এলেই দৌড়ে যেতাম। বাবা থলে থেকে এক এক করে বের করতো ছোট বড় নানান রকমের মাছ। আমাদের রোজ মাছ হতো। চিংড়ি মাছ নিয়ে এলে বাবা থলেটা মার হাতে দিয়ে বলতো,
আজ গলদা চিংড়ি পেয়েছি, কাল ভালো করে মালাইকারি বানিও। মা রান্নার হাত ছিল খুব ভালো, নানান রকমের পদ করত, মুখে লেগে থাকতো সে রান্না। তুমিও তো দারুণ চিংড়ি মাছের মালাইকারি করো। সব তো মার কাছ থেকে শেখা। তখন একটু বড় হয়েছি, মা রান্না করার সময় রান্নাঘরে বসে বসে দেখতাম, এটা সেটা কুটে দিতাম। মা মাঝে মাঝে বাসন ধুতে গেলে বলে যেত, চাপিয়ে দিলাম, খুন্তিটা নাড়িস, নইলে পুড়ে যাবে। এই খুন্তি নাড়তে নাড়তেই একদিন আমি রান্না শিখে যাই। রান্না, সেলাই, উল বোনা সব কিছু মার কাছ থেকেই শিখেছি। শীত আসার আগেই মা বিকালে আমাদের জন্য সোয়েটার বুনতো, গলার মাফলার, উলের টুপি, এসবই মার কাছ থেকে শেখা। আমরা 3 বোনেরা বিকালে এসে জুড়তাম মার কাছে সেলাই শিখতাম। শীতের সময় মা ওপরের বাঙ্ক থেকে বড় বড় টিনের ট্রাঙ্ক বের করত। একে একে তার মধ্যে থেকে বেরোতো কাঁথা, কম্বল, লেপ। সকালে বাড়ির ছাদে মা সেগুলোকে এক এক করে মেলে দিত। আমরা বোনেরা সেগুলোকে লাঠি দিয়ে পেটাতাম। সারাদিন রোদে শুকিয়ে বেশ খড়খড়ে হয়ে উঠত। ছিঁড়ে যাওয়া ওয়ারগুলো সেলাই করে দিতাম আমরা। শিখে গিয়েছিলাম মার কাছ থেকে। এভাবেই আস্তে আস্তে বড় হয়ে উঠি। তারপর একে একে দিদিদের বিয়ে হয়ে যায়, আমারও বিয়ে হয়ে গেল একদিন। দিদাকে জড়িয়ে ধরে সোমেশ বলে, দাদুর সাথে বিয়ে হলো? সোমেশের কথায় হেসে ফেলে দিদা। হ্যাঁ রে পাগল, তোর দাদুর সাথে বিয়ে হয়ে গেল। আমার বিয়ের ঘটনাও বেশ মজার। তখন আমার 2 দিদির বিয়ে হয়ে গিয়েছে। আমার বয়স তখন 9। সেবার ছিল ঝুলন। নবদ্বীপে খুব জাঁকজমক করে ঝুলন উৎসব হয়। কোনোদিন এর আগে নবদ্বীপ যাইনি। আবদার করলাম বাবার কাছে নবদ্বীপে ঝুলন দেখব। বাবাও না করেনি। আমার সে কি আনন্দ! এই প্রথম বাইরে কোথাও যাচ্ছি ঘুরতে। প্রায় 20 দিন থাকার কথা। আনন্দে লাফাচ্ছি, দিন গুনছি। জিনিসপত্র গোছানো শুরু হলো। মার সাথে বসে বসে সারাদিন ধরে জিনিসপত্র গোছাতাম। নানান টুকিটাকি জিনিস নিতে হবে, চিরুনি, আয়না, টুথপেস্ট, বাবার ধুতি, ফতুয়া, মার কাপড়, মাথার ক্লিপ, চুলের কাঁটা, সিঁদুর কৌটো, আমার ফ্রক, জামা, দাদাদের জামা কাপড়, গামছা, বিছানার চাদর, আরও কত কি। সে কি কম জিনিস? ঝুলন দেখতে যাওয়া তো নয়, যেন যুদ্ধ করতে যাওয়া। মা দুপুরে সব জিনিস এক এক করে মেঝেতে জড়ো করত, আর তারপর আমি আর মা মিলে এক এক করে গোছাতাম। দিন এগিয়ে আসে। তারপর এক শুভ দিন দেখে রওনা হলাম নবদ্বীপ। উঠেছিলাম বাবারই এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে। আগে থেকে বাবা চিঠি দিয়ে জানিয়ে রেখেছিল। আমাদের দেখে ওনারাও খুব খুশি। আমার বয়সী একটি মেয়েও ছিল কাকিমার, নাম কমলা। ভীষণ ছটফটে। দুজনের দারুণ ভাব হয়ে গেল। দুজনে মিলে সারাদিন খালি টোটো করে ঘোরা। নবদ্বীপ তখন ঝুলনের সাজে সেজে উঠেছে। বাইরে থেকে আমাদের মতো কত লোকের সমাগম। শ্রাবণ মাস তখন। কখনো রিমঝিম, আবার কখনো অঝোর বৃষ্টিতে মাখামাখি শহরের পথঘাট, মঠ, মন্দির। আমাদের পরোয়া নেই। নবদ্বীপের আনাজ কানাজ, গলি থেকে গলিতে তখন মল্লার কিংবা কেদারের সুর। মঠ মন্দিরে তখন সাজো সাজো রব। হরিসভা মন্দির, রাধা মদন মোহন মন্দির, বল্লভ বাড়ি, গোবিন্দ বাড়ি তখন উৎসব মুখর। মহাপ্রভুর মন্দিরকে সাজানো হয়েছে নতুন করে। প্রতিদিন ঝুলন, গান, কীর্তন ও পাঠের আসর বসে। মন্দিরের ভেতরে কামিনী, জুই, চাপা, বেলফুলে সাজানো দোলনায় মহাপ্রভুর মূর্তি। কোনো কোনো মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ, আর তার সামনে বসে চলেছে কীর্তন গান, মহাপ্রভুর লীলা। চলছে গীতা পাঠ, সুগন্ধি ধূপের আর ফুলের সুবাস চারিদিকে। সারাদিন ঘুরে ঘুরে দেখছি। সেদিন হয়েছে কি, আমি আর কমলা সন্ধেবেলায় হরিসভা মন্দিরে ঝুলনের নাট্য অভিনয় দেখছি। বেশ ভিড় হয়েছে। হরিসভা মন্দিরে দালানে বসে মহাপ্রভুর লীলা অভিনয় দেখতে দেখতে এক ভদ্রলোকের কোলে মাথা রেখে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। ভদ্রলোকের আলতো ঝাঁকানিতে ঘুম ভাঙে। এই মেয়ে, তোর নাম কি? বাড়ি কোথায়? 2-3 বারে ঝাঁকানিতে ধরফড়িয়ে উঠে বসি। দেখি ভদ্রলোকের কোলে মাথা রেখে ঘুমাচ্ছি। প্রথমেই খুঁজি কমলাকে। দেখি কমলাও পাশে মন্দিরের মেঝেতে ঘুমিয়ে কাতর। আমার খুব লজ্জা লেগেছিল। নিজের নাম বললাম আমি। তারপর কমলাকে দেখিয়ে বললাম, বাড়ি তো চিনি না, ও চেনে, ওদের বাড়িতে এসেছি। উনি কমলাকেও ডেকে তোলেন। কমলা ঢুলু ঢুলু চোখে উঠে চোখ কচলাতে থাকে। আমাদের অবস্থা দেখে ভদ্রলোক হেসে ফেলেন। তারপর বলেন, চলো তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসি। ভদ্রলোক আমাদের দুজনকে সেদিন বাড়ি পৌঁছে দিয়ে আসেন। ভাগ্যিস তোমাদের পৌঁছে দিয়েছিল, নইলে তো হারিয়ে যেতে।
ধুর বোকা, হারিয়ে কেন যাব? আমি না চিনলেও কমলা তো সব চেনে, কিন্তু আমরা না করিনি। তারপর বলি শোন কি হলো। আমরা তো বিকালে ঘুরতে বেরিয়েছিলাম, বেরোবার সময় বাড়িতে বলে বেরোইনি। বাড়ি পৌঁছতেই প্রথমে মা রে রে করে তেড়ে আসে। কিছু একটা বলতে যাচ্ছিল, আর তারপর আমাদের সাথে ভদ্রলোককে দেখে অবাক, মাথার ঘোমটা টেনে বলে, ভেতরে আসুন। ভদ্রলোক ছিলেন খুব মিশুকে। কাকার বাবার সাথে চা বিস্কুট খেতে খেতে গল্প করেন বেশ কিছুক্ষণ। নানান কথা, বাবা কোথায় থাকেন, কি করেন, সব জিজ্ঞেস করেন। আমি আর কমলা মাটিতে বসে মুড়ি খেতে খেতে সব শুনছিলাম। দাদারাও বসে বসে শুনছিল। ভদ্রলোক নিজের পরিচয় দেন, জানান নিজের কথাও। আদি সপ্ত গ্রামে থাকেন, ওখানে ওনার বড় দোকান আছে। এখানে এসেছেন ঝুলন দেখতে। 5 মেয়ে 1 ছেলে, 4 মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলেটা বাড়িতে থাকে না, খালি ঘুরে বেড়ায়, ঘরে একদম মন নেই। আর সবার ছোট মেয়ের জন্য সুপাত্র খুঁজছেন। মা ভেতর থেকে মিষ্টি নিয়ে আসে। কথায় কথায় বেশ কিছুটা সময় কেটে যায়। কাকিমা রাত্রে খেয়ে যেতে বলেন। ভদ্রলোক ভোজন রসিক না করেননি, বলেন, খেতে কিন্তু আমার কোনো আপত্তি নেই মা, খেতে আর খাওয়াতে আমি খুব ভালোবাসি। আপনারাও আসবেন আমাদের আদি সপ্ত গ্রামের বাড়িতে। এই গরিবকে একটু সুযোগ দেবেন আপনাদের সেবা করতে। বাবা লজ্জা পেয়ে জোর হাতে জানান, এভাবে লজ্জা দেবেন না, নিশ্চয়ই যাব, এ তো আমাদের পরম সৌভাগ্য। মাটিতে মা আসন পেতে দেন, আমরা সবাই খেতে বসি। মা গরম গরম লুচি ভেজে দিয়েছিল। ভদ্রলোক বেশ চেটে পুটে খান। খাওয়া দাওয়া শেষ হলে বাবার ঠিকানা কাগজে লিখে নেন, নিজের ঠিকানাও দেন। বলেন, একদিন আসবো আপনাদের কালনার বাড়িতে, 108 শিব মন্দির দেখার খুব ইচ্ছে। বাবা বলেন, নিশ্চয়ই আসবেন, এই 108 শিব মন্দির দেখতে তো কত লোকজন আসে, হাতে সময় নিয়ে আসবেন। কালনার রাজবাড়ি, প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির, লালজি মন্দির সব দেখে যাবেন। সিদ্ধেশ্বরী মন্দির আছে, দেবী অম্বিকার মন্দির। এই মন্দিরের নামেই তো আমাদের কালনার নাম। হাতে সময় নিয়ে আসবেন, আমাদের বাড়িতে থেকে যাবেন। উনি আসবেন বলে কথা দিয়ে সবশেষে সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নেন। ওনার নাম কি ছিল? সেদিন নিজের নাম জানিয়েছিলেন প্রতাপ দত্ত। তারপর এসেছিলেন তোমাদের বাড়ি? হ্যাঁ, এসেছিলেন। আমরা কালনায় ফিরে আসার প্রায় 1 মাস বাদে। সে অনেক কথা। আজ অনেক রাত হলো, এবার ঘুমা, কাল বলবো আবার। পরের দিন সকালে উঠে প্রাতরাশ করে স্কুলে যায় ঠিকই, কিন্তু সারাদিন ধরে দিদার গল্পটা সোমেশের মাথায় ঘুরঘুর করছিল। রাত্রে খেয়ে দিয়ে সোমেশ দিদার কাছে আবদার করে, আজ পুরো গল্পটা শুনবো কিন্তু দিদা, না শুনে ঘুমাচ্ছি না। তারপর বলো, কি হলো? কি নাম বলেছিলে যেন ওনার? এর মধ্যেই ভুলে গেলি? প্রতাপ দত্ত। তোর দেখছি কৌতূহলের শেষ নেই। সোমেশ দিদার দিকে পাশ ফিরে শুয়ে দিদাকে জড়িয়ে ধরে আবদারের সুরে বলে, বলো না, গল্প না শুনলে আমার ঘুম আসে না। উনি তারপর তোমাদের বাড়ি এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন। আমরা কালনায় ফিরে আসার প্রায় 1 মাস বাদে এসেছিলেন উনি। এসেছিলেন সকালের দিকে। আসার আগে বাবার সাথে আগে যোগাযোগ করেছিলেন, চিঠি দিয়ে জানিয়েছিলেন আসবেন। মা সকাল থেকে ব্যস্ত, সকালের জলখাবার, দুপুরে রান্না। আমি খুব খুশি বাড়িতে অতিথি আসবে বলে, সেজন্য নয়, খুশি। দারুণ দারুণ সব রান্না হচ্ছে আজ অনেক দিন পর। আর আজ আমাকে বকাঝকা করারও কেউ নেই। মা তো রান্নাঘরে ব্যস্ত, আমি সকাল থেকে খেলে যাচ্ছি আর মাঝে মাঝে রান্নাঘরে উকি দিয়ে আসছি। উনি এসেছিলেন সকালেই, পরনে নতুন ধুতি, সাদা পাঞ্জাবি, পাঞ্জাবির গলার কাছে সুন্দর কারুকাজ, সোনার বোতাম বসানো, চোখে মোটা ফ্রেমের কালো চশমা। সুদর্শন পুরুষ ছিলেন উনি, চওড়া কপাল, লম্বা দোহারা চেহারা। দেখলেই কেমন যেন একটা ভক্তি আসে। মুখে সবসময় হাসি লেগে আছে। আমি তখন উঠানে খেলছিলাম, আমাকে দেখে একমুখ হাসি। কেমন আছো মা? আমায় চিনতে পারছো? চিনতে আমি ঠিকই পেরেছিলাম, কিন্তু কেমন যেন একটু লজ্জা পেয়েছিলাম। ওনাকে নিয়ে ভেতরে আসি। বাবা ভেতরেই ছিলেন। ওনাকে দেখে শস্য ব্যস্তে উঠে জোর হাতে নমস্কার করেন। উনিও প্রতি নমস্কার জানান। মা গরম গরম লুচি আর আলুর দম করেছিল, ছিল সুজির হালুয়া আর মিষ্টি। বাবা আসন পেতে দিলেন, বাবু হয়ে বসে খুব তৃপ্তি করে খেলেন। সকালের জলখাবার খেয়ে উনি আর বাবা দাদারা মিলে 108 শিব মন্দির দেখতে বেরোলেন। আমিও যেতে চেয়েছিলাম, ঘুরতে পেলে আমি আর কিছু চাই না,
কিন্তু মার জন্য যাওয়া হলো না। মা বলে, তোকে আর যেতে হবে না, তুই থাক, আমাকে হাতে হাতে একটু সাহায্য করবি। 108 শিব মন্দির, কালনার রাজবাড়ি, প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির, লালজি মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, অম্বিকা মন্দির সব দেখে ফিরে আসেন দুপুর নাগাদ। অনেকটা বেলাও হয়ে গিয়েছিল। আমাদের তখন বাইরে কলতলা ছিল। বাবা বলেন স্নান করে নিতে। নতুন পাট করা ধুতি, গামছা বের করে দেন। মা বালতিতে করে জল আর মগ দিয়ে যায়। স্নান করে আমরা সবাই খেতে বসি। বেলা পড়ে এসেছিল, তাই একসাথে খেতে বসেছিলাম। দুপুরে হয়েছিল ভাত, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, সাথে ছিল মাছ ভাজা, পাঁঠার মাংস, আর সব শেষে পায়েস আর সন্দেশ। উনি খুব তৃপ্তি করে খেলেন, আমিও চেটেপুটে খাই। অনেকদিন পর বাড়িতে এত ভালো ভালো সব রান্না হলো। খাওয়া দাওয়ার পর বাবাকে আর ওনাকে মা পান দেন। পান চিবোতে চিবোতে ভেতরের ঘরে বাবার সাথে উনি গল্প শুরু করলে মা খেতে বসেন। সেদিন দুপুরে উনি আসার উদ্দেশ্য বলেন। বাবাকে প্রস্তাব দেন ওনার ছেলের সাথে আমার বিয়ের কথা। বাবা তো প্রথমে আকাশ থেকে পড়েছিলেন, পরে মার কাছে শুনেছিলাম ওনার ছেলের নাম মহিম, বয়স 20, রেলে টিকিট চেকার, বাড়িতে একদম মন নেই, সারাদিন ঘুরে বেড়ায়। উনি চান বাড়িতে ছেলের মন বসুক, সংসারে টান আসুক। নবদ্বীপে আমাকে দেখে ওনার খুব পছন্দ হয়েছিল। ঠিক এরকমই নাকি একটা মেয়ে খুঁজছেন ছেলের জন্য, যার টানে ছেলের আবার বাড়িতে মন বসবে, সংসারী হবে। বাবাকে বলেছিলেন আমি আর কদিন, আজ আছি কাল নেই, সংসারে অভাব তো আমার নেই। ছোট মেয়ে রাজবাদে কাল বিয়ে হয়ে যাবে, আমার যা আছে সে তো সবই ওরই থাকবে। শুধু একটাই ইচ্ছে, যাবার আগে ছেলেকে সংসারী দেখে যেতে চাই। বাবা বলেছিলেন এ কথা বলছেন কেন, কতই বা বয়স আপনার, এখনো অনেক দিন বাঁচবেন। উনি হেসে জানিয়েছিলেন জন্ম, মৃত্যু আর বিবাহ সে কি বলা যায়? এই 3টে জিনিস যে কোথায় কখন লেখা আছে তা কেউ বলতে পারে না ভায়া। আজ আছি কাল নেই, যাবার আগে আপনার মেয়েকে আমাদের বৌমা করে নিয়ে যেতে চাই, আমার ছেলেকে সংসারী দেখে যেতে চাই। বাবা জোর হাতে বলেছিলেন এ তো আমার পরম সৌভাগ্য, আপনাদের এত বড় ঘর, উঁচু জাত, আমার মেয়ের কপালে কি এই সৌভাগ্য হবে? কথার রেশ টেনে বলেছিলেন উনি, আপনি আমাকে আর না করবেন না বেআই মশাই, আপনার মেয়েকে আমার ভারী পছন্দ হয়েছে, লক্ষ্মী মেয়ে আপনার মেয়ে টানে ছেলে আমার ঘরে ফিরবে। সোমেশ দিদার বুকে মুখ লুকিয়ে চুপ করে শুনছিল। অনেকক্ষণ সারা শব্দ না পেয়ে দিদা ভেবেছিল ঘুম এসে গিয়েছে। চাদরটা সোমেশের গায়ে টেনে দিয়ে নিজেও পাশ ফিরে শোয়। কি হলো তারপর? সোমেশের কথায় চমকে ওঠে দিদা। সে কি, তুই এখনো ঘুমাসনি? অনেক রাত হলো তো, নে এবার ঘুমা, কাল আবার বলবো। সোমেশ তড়াক করে লাফিয়ে ওঠে, না আমি শুনছি তো, ঘুম আসেনি। তারপর বলো কি হলো? দাদুর সাথে তোমার বিয়ে হয়ে গেল? সোমেশের কথা দিদা হেসে ফেলে। হ্যাঁ, একটা শুভ দিন দেখে তোর দাদুর সাথে আমার বিয়ে হয়ে গেল। আমাদের ছিল গরিবের সংসার, বাবার তেমন সামর্থ্য ছিল না, তবুও যতটা সম্ভব জাঁকজমক করে বিয়ে দিয়েছিলেন। বাবা বলেছিলেন বড় বাড়ি বড় ঘর, একটু ভালোভাবে বিয়ে না দিলে যে মান সম্মান থাকে না, লোকেই বা কি বলবে, আর ওনারাও বা কি ভাববেন। আমাদের যা হোক করে ঠিক চলে যাবে, আর তো দাদারাও তো বড় হচ্ছে, কিছু না কিছু ঠিক করে নেবে। কথাটা শুনে আমি কেঁদে ফেলেছিলাম। বিয়েতে বাবা খাট বিছানা আলমারি সব দিয়েছিলেন। আমি খুব রাগ করতাম, কিন্তু বাবা শুনলে তো। বেশ কিছু ধার দেনাও করেছিলেন বাবা। তোর দাদুর ওপর আমার খুব রাগ হতো। মেয়ের বাড়ি থেকে খাট বিছানা নেওয়া কেন বাপু? বিয়ে করবে অথচ নিজে কিনতে পারবে না। মনে মনে ভাবতাম গিয়ে খুব মজা দেখাবো। কথাটা বলতে বলতে দিদা নিজেই হেসে ফেলতেন। তুই কিন্তু খবরদার বিয়েতে কিচ্ছু নিবি না, মনে থাকবে তো? আমি বিয়েই করব না, তা বললে কি চলে? বড় হবি, চাকরি করবি, বিয়ে করে সংসারী হবি, মা বাবার মুখে অন্ন তুলে দিবি, তবেই তো বাবা মা সুখী হবে, জীবন সার্থক হবে। দিদাকে জড়িয়ে ধরে সোমেশ বলতো, বিয়ে করলে আমি তোমাকেই করব। দিদা হো হো করে হেসে উঠতেন। আমি তো বুড়ি হয়ে গেছি, বুড়ি বউকে কি তোর ভালো লাগবে? তোর জন্য আমি দেখে শুনে লাল টুকটুকে বউ আনবো। সোমেশ দিদার গায়ে জোরে একটা চিমটি কেটে বলতো, তুমি থামবে? তারপর কি হলো বলো? দিদা ঘটি থেকে 1 গ্লাস জল খেয়ে নিয়ে আবার শুরু করত। তোর দাদুকে আমি তো আগে দেখিনি, আমার বাবা একবার দেখেছিলেন যখন ওনাদের বাড়ি গিয়েছিলেন পাকা কথা আর দেনা পাওনা নিয়ে কথা বলতে। মনের মধ্যে একটা ভয় ছিল, না জানি কেমন মানুষ হবে, দেখতে কেমন। তবে বাবার কাছে শুনেছিলাম দেখতে শুনতে খারাপ না, একটু কালো আর রোগা এই যা।
বলেছিলেন, পুরুষ মানুষের রূপে কি এসে যায়, এত বড় ঘর, এত বড় বাড়ি, তুই সুখী হবি। বাবা লোকজন খাওয়াতে কার্পণ্য করেননি। আমার বিয়ের 2 দিন আগে থেকে ভিয়েন বসেছিল। বাবা কলকাতা থেকে ঠাকুর আনিয়েছিলেন। ছাদে বড় ত্রিপল টাঙিয়ে প্যান্ডেল করা হয়েছিল। বাড়িতে লোকজন গমগম করছে। আমার 2 দিদি জামাইবাবু, তাদের ছেলে মেয়ে, বাড়িতে তখন তিল ধারণের জায়গা নেই। বিয়ের 1 সপ্তাহ আগে থেকে দারুণ মজা। ঘরে মেঝেতে মাদুর পেতে শুতাম আমরা দিদি বোনেরা। সারা রাত ধরে গল্প চলতো। বিয়ের দিন সকাল থেকেই ছিল খুব হইচই। লজ্জার মাথা খেয়ে বড়দিকে বলে রেখেছিলাম, বর এলে একবার দেখব। আমার কথা শুনে বড়দির সে কি হাসি। তোর দাদু এসেছিল সন্ধ্যা নাগাদ। আমি আর দিদিরা ঘরে বসেছিলাম। হঠাৎ হই হল্লা, বর এসেছে, বর এসেছে। এক ছুটে সবাই দে দৌড় বর দেখতে। বড়দি আমাকে আড়াল থেকে বর দেখিয়ে আনে। রোগা কালো চেহারা হলে কি হবে, একসাথে এতদিন সংসার করে বুঝেছি মানুষটা বড় ভালো ছিল। কোনো চাহিদা ছিল না, শরীরে রাগ ছিল না, সংযম ছিল, ধৈর্য ছিল। এই গুণটি বোধহয় উনি আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকেই পেয়েছিলেন। আমার শ্বশুর মশাই ছিলেন নিপাট ভালো মানুষ। অত বড় বাড়ি, অথচ কোনো অহংকার ছিল না। আমাকে মেয়ের মতো ভালোবাসতেন। শাশুড়ি মাও ছিলেন মাটির মানুষ। আমাকে বলেছিলেন, এখনই তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে না, আমি তো আছি, কয়েকটা মাস যাক, তারপর তোমার ইচ্ছে মতো করো। আমি ঘাড় নেড়ে সায় দিয়েছিলাম। কয়েকদিনের মধ্যেই বাড়ির লোকজনের সাথে বেশ ভাব হয়ে গেল। তোর দাদু তো রেলে চাকরি করত, দূরপাল্লার ট্রেনের টিকিট চেকার ছিল। কোনোদিন বাড়ি ফিরতো, কোনোদিন ফিরতো না। সারাটা দিন আমি একা, আমার আর সময় কাটে না। তবু দুপুরের কিছুটা সময় বেশ কেটে যেত। আমার ছোট ননদ দুপুরে খাওয়া দাওয়ার পর চলে আসতো আমার ঘরে। গল্প করে সময় কেটে যেত। কত গল্প হতো, বাড়ির কথা, বাবা মার কথা, দাদার কথা বলতো। আমি অবাক হয়ে শুনতাম। আমিও শোনাতাম আমার দাদা, দিদি, বাবা মায়ের কথা। আমরা একসাথে দুপুরে ঘুমাতাম। শ্বশুর মশাইয়ের খুব ভোরে ওঠা অভ্যেস ছিল। সকালে উঠে স্নান সেরে বারান্দায় ইজি চেয়ারে শরীর এলিয়ে দিয়ে বই পড়তেন। সেবার কি হয়েছে শোন। তোর দাদু বাইরে গেছে, বলে গিয়েছে 2 দিন ফিরবে না। আমার সকালে ওঠা অভ্যেস হয়ে গিয়েছিল। সেদিনও উঠে পড়েছিলাম। শাশুড়িমা তখন স্নান সেরে পুজোয় বসেছেন। কি মনে হলো রান্নাঘরে গিয়ে সবার জন্য চা করি। শ্বশুরমশাই তখন বারান্দায় ইজি চেয়ারে বসে বই পড়ছিলেন। আমি চা নিয়ে দিতে গেলে উনি হা হা করে ওঠেন। আরে তুমি আবার কেন? মাথায় ঘোমটা টেনে বললাম, আমার করতে ভালো লাগে। আমার হাত থেকে চাটা নিয়ে হেসে বললেন, বেশ তো, এটা তোমারই বাড়ি, তোমার যা ভালো লাগে তাই করো। তোমার চাটাও নিয়ে এসো, চা খেতে খেতে গল্প করা যাবে। সেদিন শ্বশুরমশাই অনেক কথা বলেছিলেন। একটা কথা আজও মনে আছে। বলেছিলেন, সংসার হচ্ছে পাত্রে রাখা জল, তুমি যেমনভাবে রাখবে তেমনি থাকবে। তোমাকে থাকতে হবে ধীর স্থির। তুমি হলে সংসারের সেই আয়না, যার ভেতর দিয়ে তাকালে পুরো সংসারটা দেখা যায়। স্থির জলের দিকে তাকিয়ে দেখো, নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে, নিজেকে দেখতে পাবে। আবার আঙুল দিয়ে জলটাকে একটু ঘুলিয়ে দাও, সে জল আর তখন স্বচ্ছ থাকে না, অস্বচ্ছ হয়ে ওঠে। পাত্রের গায়ে ধাক্কা খেতে খেতে বৃত্তের মতো ঘুরতে থাকে, গোলাকার দাগ কাটতে থাকে। পাত্রের নিচে থিতিয়ে থাকা কালি, ধুলো, বালি উঠে আসে ওপরে। নিজেকে আর দেখতে পাবে না। তোমার মুখটা বিকৃত, অস্পষ্ট হতে হতে হারিয়ে যাবে, আর কোথাও খুঁজে পাবে না নিজেকে। শ্বশুরমশাইয়ের কথাটা আমার সারা জীবন মনে থাকবে। উনি বলতেন, বৃন্তে ফুটে থাকা কুড়ির মতোই ছোট ছোট সুখগুলোকে আহরণ করে নিতে হয় সংসার সমুদ্র থেকে। দিদার কথাগুলো আজও মনে আছে সোমেশের। গল্পের মধ্যে দিয়ে জীবনের প্রথম পাঠ সেদিনই পেয়েছিল দিদার কাছে। দিদাই শিখিয়েছিল ধীর স্থির হতে, জীবনের নদীতে নিজেকে ভাসিয়ে রাখতে। দৌড় নয়, জীবনের গন্ধগুলো চিনিয়েছিল তাকে এক এক করে। নীরার সাথে প্রথম পরিচয় ক্লাস 9-এর শুরুতে। সেদিন সন্ধেবেলায় নিয়মমাফিক বাবার কাছে বাংলা পড়ছে। ঘরে আরও বেশ কয়েকজন ছাত্রছাত্রী আছে। হঠাৎ বারান্দার গেট খুলে এক ভদ্রলোক ঘরে আসেন। সাথে ছিপছিপে একটি মেয়ে, পরনে গাঢ় নীল চুড়িদার, মাথার দুপাশে 2টি বেনি। গায়ের রং কিছুটা শ্যামলা হলেও একটা হলদেটে আভা আছে। কানে ঝুমকো দুল, গভীর 2টো চোখ। ডান দিকে নাকের পাশে ছোট্ট একটা কালো তিল। সোমেশের চোখ এড়ায় না। বেশ সপ্রতিভ চেহারা। চেহারার মধ্যে এমন একটা কিছু আছে যা সহজে চুম্বকের মতো টেনে রাখে। সোমেশ হা করে তাকিয়েছিল মেয়েটির দিকে। চোখে চোখ পড়তেই নামিয়ে নেয়, নিজের খাতায় মনোনিবেশ করে। অল্পক্ষণ ছিল, বাবার সাথে কিছুক্ষণ কথা বলে চলে যান। ভদ্রলোক বলেন,
আপনার নাম আমি অনেক শুনেছি, কিন্তু সেইভাবে পরিচয় নেই। নীরা পড়াশোনায় খারাপ নয়, আমার ইচ্ছে বাংলার ইংরেজিটা যদি আপনি দেখিয়ে দেন। নীরার দিকে তাকিয়ে বাবা জিজ্ঞেস করে, তুমি কখন আসতে পারবে? উত্তর দেন ভদ্রলোক, সন্ধেবেলায় এই সময় এলে সুবিধা হয়, অন্য সময় তো পড়া থাকে। আমি সোম, বুধ আর শুক্রবার এই 3 দিন বাংলা আর ইংরেজি পড়াই। আজকে তো মাসের 25 তারিখ, 1 এপ্রিল থেকেই পাঠিয়ে দেবেন। সেদিন যেন কোনো কিছুই সোমেশের বশে ছিল না। বারবার চোখ চলে যাচ্ছিল নীরার দিকে। কথাবার্তা শেষ হলে চলে যাবার সময় সোমেশ নিজের অজান্তে চোখ তুলে তাকাতেই দেখে নীরাও তার দিকে চেয়ে আছে। চোখ পড়তেই সরিয়ে নেয় চোখ। সেদিন রাত্রে ঠিকমতো ঘুমাতে পারে না সোমেশ। আধতন্দ্রায় বারবার নীরার মুখটা ভেসে ওঠে। পরনে নীল চুড়িদার, ডান দিকে নাকের পাশে ছোট্ট একটা তিল। 1 এপ্রিলের সেই দিনটি সোমেশ আজও ভুলতে পারে না। এই দিনটার জন্যই সে অপেক্ষা করেছিল বিগত 5 দিন। প্রহর গুনেছিল রাতের পর রাত। এই 5টা দিন যেন তার কাছে 5টা বছর বলে মনে হয়েছিল। নীরা পড়তে এসেছিল ঠিক 6টায়, তখন বাবার অন্যান্য কিছু ছাত্রছাত্রীও এসে গিয়েছে। বাবা সেই সময় ঘরে চাদর পেতে পড়াতেন। বাবা বসতেন ঘরের ঠিক মাঝখানে। বাবার ডান দিকে মেয়েরা আর বাম দিকে ছেলেরা। সোমেশ বসত বাবার ঠিক পাশেই। হালকা সবুজ চুড়িদার, আলগা করে বেঁধে রাখা চুলে নীরাকে সেদিন খুব ভালো লাগছিল। সোমেশ কিছুতেই পড়ায় মন বসাতে পারছিল না। এক অদৃশ্য চৌম্বকীয় আকর্ষণে বারবার চোখ চলে যাচ্ছিল নীরার দিকে। বাবাই নীরার সাথে সব ছাত্রছাত্রীদের পরিচয় করে দিয়েছিলেন। প্রথম পরিচয়টা ছিল ঠিক এইভাবেই। তারপর যতদিন গিয়েছে তাদের মধ্যে বন্ধুত্ব বেড়েছে। স্কুল যাবার পথে মাঝে মাঝে দেখা হতো নীরার সাথে। নীরা হাত নাড়ত, হাত নাড়িয়ে টাটা জানাতো সোমেশও। সন্ধেবেলায় কোনো কারণে পড়তে আসতে না পারলে সোমেশের কাছ থেকে নোট নিয়ে নিত। বাবার কাছে একসাথে পড়াশোনার সুবাদে অল্প কথাও হতো, তবে তা নিতান্তই পড়াশোনা ভিত্তিক। নীরার কাছে জানতে পেরেছিল তার বাবা বড় ব্যবসায়ী, মার্বেল পাথরের বিজনেস করে। সেই সময় ব্যান্ডেলে পুরনো বাড়ি ভেঙে গজিয়ে উঠছে নতুন নতুন বড় বড় ফ্ল্যাট বাড়ি। ফাঁকা জমিও বিক্রি হচ্ছে চড়া দামে। ফলে নীরার বাবা মানে শুভ্র সেনের ব্যবসা তখন চলছে রমরমিয়ে। মার্বেল পাথর বিক্রির পাশাপাশি পাথর বসানোর কাজও নিয়ে থাকে কন্ট্রাক্টে। সোমেশের বাড়ি ছিল স্টেশন ধারে। সেখান থেকে স্টেশন রোড ধরে সাইকেলে 10 মিনিটের পথে ছিল নীরাদের বাড়ি। নীরার প্রতি তখন সোমেশের এক অদ্ভুত টান তৈরি হয়ে গিয়েছিল। সেই টানটা ছিল তার নিজস্ব, তার নিজের। স্কুল থেকে ফিরে বিকাল হলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ত সোমেশ উদ্দেশ্যহীনভাবে। সাইকেল চালিয়ে চলে যেত নীরার বাড়ির পাশ দিয়ে বেশ কিছুটা দূরে। উদ্দেশ্য একটাই, যদি নীরাকে বাড়ির বারান্দায় দেখতে পায়। কোনো দিন দেখতে পেত, কোনো দিন পেত না। তবু যদি একটিবার দেখতে পায়, এই আশায় বুক বেঁধে 12 সাইকেলে চক্কর লাগাতো নীরার বাড়ির পাশ দিয়ে। কোনো একদিন নীরার সাথে দেখা না হলে একটা অস্বস্তি হতো, ঠিকমতো ঘুমাতে পারত না। এভাবে বিকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়াটা তার নিত্য নৈমিত্তিক অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। নীরা হয়তো জানতই না কোনো একটি ছেলে এভাবে দিনের পর দিন সাইকেল চালিয়ে তার বাড়ির পাশে দিয়ে যায় শুধু তাকে এক ঝলক দেখার আশায়। এভাবেই গড়িয়ে যাচ্ছিল দিন, সপ্তাহ, আর তারপর মাস ঘুরে বছর। সোমেশ তখন ক্লাস 10। সেই সময় সোমেশের কিছুটা হলেও লেখালেখির অভ্যেস ছিল। এই গুণটা পেয়েছিল বাবার কাছ থেকে। সেই সময় স্কুলে ষান্মাসিক কিশলয় বলে একটা পত্রিকা বের হতো। স্কুলের সব ছাত্রকেই উৎসাহ দেওয়া হতো বাংলায় কোনো কিছু লেখা জমা দেওয়ার জন্য। ছাত্রদের লেখার পাশাপাশি স্কুলের মাস্টারমশাইদের লেখা বিভিন্ন প্রবন্ধ, গল্পও থাকতো প্রথিতযশা লেখকদের ছোট গল্প, কবিতা। এই কিশলয় পত্রিকায় প্রতিবার সোমেশের বাবাও লিখতেন ছোটদের জন্য কোনো গল্প বা প্রবন্ধ। বাবারই উৎসাহে প্রথম সোমেশের লেখা শুরু। সোমেশ তখন ক্লাস 5-এ পড়ত। বাবা একদিন ডেকে বলে, এবার থেকে স্কুলের কিশলয় পত্রিকায় লেখা দিও। সোমেশ আকাশ থেকে পড়ে, আমি তো কিছু লিখতে পারি না। নিজের নামটা লিখতে পারো তো? আচমকা এরকম একটি প্রশ্নে হতভম্ব হয়ে যায় সোমেশ। অধবদনে দাঁড়িয়েছিল, মুখ দিয়ে কথা সরে না। বাবা একটু ধমকের সুরেই জানায়, বাঙালি হয়ে বাংলায় 2-4 লাইন লিখতে পারো না? কথাটা বলতে তোমার লজ্জা করে না? একটা রচনা লিখতে তো পারো, সরস্বতী পুজো নিয়ে, দুর্গা পুজো নিয়ে। মনে যা আসে তাই লিখো, তবে বই দেখে নয়, আর বানান যেন ঠিক থাকে, কথাটা মনে থাকে যেন।
সেই শুরু। প্রথমে রচনা, প্রবন্ধ, তারপর ধীরে ধীরে ছড়া, কিশোর কবিতায় হাত পাকানো। এই লিখতে লিখতেই লেখাটা তার কাছে অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। মনে শুধু একটাই দুঃখ ছিল, সেই প্রথমবার ছাড়া বাবা তার লেখা নিয়ে আর কোনোদিন কিছু বলেনি। প্রতিবারই লেখা জমা দিয়ে ভাবত বাবা হয়তো এবার তার লেখা নিয়ে কিছু বলবে, কিছু মন্তব্য করবে, কিন্তু সে আশায় জল ঢেলে বাবা প্রতিবারই নীরব থেকেছেন। তখন সামনেই মাধ্যমিক পরীক্ষা, পড়াশোনার চাপ রয়েছে। সেদিন সন্ধেবেলায় নীরা আসতে পারেনি। পরের দিন সোমেশের কাছ থেকে বাংলা নোটের খাতাটা নীরা নিয়েছিল নোটগুলো টুকে নেবে বলে। খাতাটা ফেরত দেওয়ার সময় নীরা বলে, তুই যে এত সুন্দর কবিতা লিখিস জানতাম না তো, আগে তো বলিসনি কই। অবাক হয় সোমেশ, তেমন কিছু নয়, কিন্তু তুই জানলি কি করে? নীরা খাতাটার পেছনের পাতাটা মেলে ধরে সোমেশের সামনে। সোমেশ কিছুটা হলেও লজ্জা পায়, তারপর বলে, এটা এবছর কিশোরয় পত্রিকাতে দেব বলে লিখেছিলাম। বেশ সুন্দর লিখেছিস, লেখাটা ছাড়িস না। শুধু এই একটি কথায় সোমেশের লেখার উৎসাহ দ্বিগুণ বেড়ে গিয়েছিল। কিছু একটা লিখে নীরাকে দেখিয়ে জিজ্ঞেস করত, এটা কেমন হয়েছে বল। নীরাও পড়ে জানাতো, উৎসাহ দিত খুব। এই লিখতে লিখতে তুই একদিন খুব বড় হয়ে যাবি। কথাটা মনে পড়তেই একটা মন কেমন করা বিষাদে আচ্ছন্ন হয়ে পড়ে সোমেশ। একটা সময় খুব লিখত, বাবার উৎসাহে লেখাটা শুরু হলেও নেশাটা ধরিয়েছিল নীরা। তার সব লেখাই ছিল যে নীরাকে নিয়ে, নীরাকে ঘিরে। তারপর নীরা হারিয়ে যাওয়ার সাথে সাথে বাকি সব কিছু হারিয়ে গেল। যাকে নিয়ে লেখা, যার জন্য লেখা, সেই যখন রইল না তো লেখা কিসের জন্য? আবারও একটা সিগারেট ধরায় সোমেশ, মুখ ভর্তি ধোঁয়া ছাড়ে। সত্যি তার জীবন থেকে সবকিছু এক এক করে হারিয়ে গিয়েছে, সবকিছু। অথচ তার জীবনটাও তো অন্যরকম হতে পারত, অন্যভাবে লেখা হতে পারত, অথচ হলো না। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সোমেশের। আজ সেদিনের কথাগুলো মলাঠহীন পাতার মতো একটার পর একটা বেরিয়ে আসছে। একটা ঘটনা মনে পড়ে যায়। তখন সামনেই ছিল মাধ্যমিক পরীক্ষা, অত্যধিক পড়ার চাপ। বাবাও আজকাল সন্ধে বেলাতে টানা অনেকক্ষণ পড়ান, বিশেষ করে ব্যাকরণ, বিধি আর রচনা। সেই সাথে ছোট ছোট গল্প দিয়ে তার প্রশ্নোত্তর তৈরি করাতেন। ছোট ছোট 2-4 লাইনের লেখা দিয়ে ইংরেজিতে অনুবাদ করতে বলতেন। সেদিন পড়াতে পড়াতে রাত 10টা বেজে যায়। বাবাই সোমেশকে বলে নীরাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে। সেই প্রথম বলতে গেলে সোমেশ নীরার সাথে বেশ খানিকটা পথ একসাথে হাঁটে। 10টার মধ্যে ব্যান্ডেল শহরে যেন ঝুপ করে নিস্তব্ধতা নেমে এসেছে। কয়েকটা রিক্সা চলছে বটে, তবে তা হাতে গোনা। ইতিমধ্যে দোকানপাটের ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে, কয়েকটি এখনও খোলা আছে বটে। হয়তো দিনের শেষ হিসাব নিকাশে ব্যস্ত দোকানি। শীত এলো বলে একটা হালকা হিমেল হাওয়া দিচ্ছে। মাথার ওপর উন্মুক্ত খোলা গাঢ় নীল আকাশ। নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলে দুজন, কারো মুখে কোনো কথা নেই। হাঁটার সময় দুটি হাতের পাতায় হাত লেগে সোমেশের এক অদ্ভুত কাঁপুনি হচ্ছে, শিরশির করে উঠছে। পাশাপাশি হাঁটতে হাঁটতে নীরার শরীরের একটা গন্ধ পাচ্ছিল সোমেশ। এ গন্ধ তার অচেনা, আগে পায়নি কখনো, তবু যেন আফিবের নেশার মতো বশ করে রাখে তাকে। না, সেদিন কোনো কথা হয়নি নীরার সাথে। নির্জন রাস্তায় চুপচাপ হেঁটে গিয়েছিল পাশাপাশি। বাড়ির কাছাকাছি পৌঁছে সোমেশ জানায়, এবার আসি? হ্যাঁ আয়, তোকে অনেক কষ্ট দিলাম। আবার এতটা পথ হেঁটে যাবি? একটা রিক্সা নিয়ে নে না। এতে কষ্টের কি আছে, আমার হাঁটতে ভালো লাগে। সাবধানে যাস। কথাটা মুহূর্তে হৃদয় স্পর্শ করে গিয়েছিল সোমেশের। হাত নেড়ে বিদায় জানিয়ে বাড়ির পথ ধরেছিল সোমেশ। তারপর কি মনে হতে পেছন ফিরে ঘুরে দেখতেই দেখে বাড়ির দরজার সামনে স্থির চোখে তাকিয়ে আছে নীরা। একটা মন খারাপ হঠাৎ যেন দলা পাকিয়ে গলার কাছে উঠে এসে বিষণ্ণ করে তোলে সোমেশকে। ফেরার পথে একটা বিষণ্ণতা ঘিরে রেখেছিল সোমেশকে। এর কারণ সে জানে না, শুধু মনে হয়েছিল একটা মন খারাপই তাকে ঘিরে রেখেছে। স্টেশন রোডেই বাড়ি, তবু সোজাসুজি বাড়ির পথ না ধরে চলে আসে ব্যান্ডেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা ডাউন প্ল্যাটফর্ম, হাতে ঘড়ি নেই, তবু মনে হয় রাত 10:30 মতো হবে। ইতিমধ্যে স্টেশন চত্বর বেশ ফাঁকা, চায়ের দোকান এখনও খোলা আছে। অল্প কিছু যাত্রী সিমেন্টের বাঁধানো বেঞ্চিতে বসে, হয়তো বাড়ি ফেরার পথে। সিগারেট ফুঁকছে কেউ বা। ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, একটু পরেই ছাড়বে। এটাই বোধহয় ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়ার শেষ ট্রেন। ট্রেনে অল্প গুটি কয়েক প্যাসেঞ্জার। সন্ধ্যার খবরের কাগজে চোখ বুলিয়ে নিচ্ছে কেউ বা ছোট পকেট ডায়েরি বের করে সারাদিনের হিসাব নিকাশে ব্যস্ত। হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে আসে সোমেশ। একটু দূরেই 1 নম্বর লাইনের পাশে সরীসৃপের মতো দাঁড়িয়ে আছে একটা মালগাড়ি। বেশ কিছুদিন ধরেই দেখছে মালগাড়িটা তার দেহ একই জায়গায় ফেলে রেখে দিয়েছে। মাঝে মাঝে এরকম দাঁড়িয়ে থাকতে দেখে, তারপর চলেও যায় একদিন।
এখান থেকেই লাইন ক্রস করে বাড়ির পথ ধরে সোমেশ। আজকের পর্ব এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব কাল দুপুর 2টোয় আমি আপলোড করব। আপনাদের এই গল্পটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।